আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা নিয়মিত আয়োজন শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান শুরু করেছিলাম ৬তম শিক্ষক নিবন্ধন দিয়ে। আজকে আমরা ৭তম কলেজ নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে ১৮তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলে আলোচনা করব। আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং থাকবেন এবং আমাদের লাইভটি প্রতিনিয়ত দেখবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর করার চেষ্টা করবেন। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সমীকরণ দেয়া আছে। তাহলে এখানে দুটি সমীকরণে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। সমীকরণ দ্বয়ে x এবং y এর মান নির্ণয় করো। x, y এর মান নির্ণয় করো। তাহলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। আমরা x এবং y এর মান এখান থেকে বের করার চেষ্টা করব। আমরা কিন্তু এই দুটো সমীকরণকে প্রতিস্থাপন, অপনয়ন, আমরা আরগুণ, নির্ণয় যে কোনো পদ্ধতিতে করতে পারি বা লেখচিত্র, কিন্তু এটা ছাড়াও আমরা কিন্তু একটি সংক্ষিপ্ত ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে কি শুদ্ধি পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ অপশন টেস্ট। এখানে 4টা অপশন রয়েছে। আমরা 4টা অপশনে এইটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, প্রত্যেকটাই তাই। অর্থাৎ এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দিব। যেমন 3x + 4y এই সমীকরণে আমরা বসিয়ে দেখব এই সমীকরণটা সিদ্ধ হয় কিনা। সিদ্ধ বলতে উভয় পাশের মান সমান আছে কিনা, এটা আমরা খেয়াল করব। তাহলে 3 × 2 4 × 3, তাহলে এখানে 6 + 12 এটা মেলেনি, কারণ এখানে আছে 14, হয়ে গেছে 18, তার মানে এই মানটা সঠিক নয়। এবার আমরা 3, 2 বসাই। তাহলে 3 × 3 + 4 × 2 9, তাহলে এটাও সঠিক নয়। আমরা 2 × 2 বসাই, দেখি 3 × 2 + 4 × 2, তাহলে এখানে 6 + 8 14। আচ্ছা, এখন শুধু একটা মিললেই হবে না, কিন্তু দুটো সমীকরণই সিদ্ধ হতে হবে। তাহলে পরের সমীকরণটাতেও আমরা মানটা বসিয়ে দিব। এই সমীকরণ অর্থাৎ 4 × 2 - 3 × 2 অর্থাৎ 8 - 6 = 2। এই যে, তাহলে এই মান দ্বারা দুইটা সমীকরণই সিদ্ধ হয়েছে। অতএব আমরা বলবো x এবং y এর মান 2, 2। আমরা এইভাবে সমাধান করতে পারি, অথবা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, অথবা আরগুণ পদ্ধতি, এবং লেখচিত্র আছে এবং নির্ণায়ক পদ্ধতি আছে। সবগুলো পদ্ধতিতে আমরা কিন্তু করতে পারবো। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই জানাবেন। এবং আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য আমাদের ব্যাচ 2 ভর্তি চলছে এবং ব্যাচ 1 এর নিয়মিত ক্লাস চলছে। আপনারা যারা এখনও আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি অবশ্যই খুব দ্রুত গতিতে ভর্তি হবেন। এবং আমাদের 19তমর গণিত অংশ, মানে গণিতের লিখিত বইটা নিয়ে অলরেডি কাজ চলছে, টাইপিং চলছে। ইনশাল্লাহ আগামী ঈদের পর আমরা হয়তোবা আমাদের গণিতের বইটি ইনশাল্লাহ বের করতে পারবো, লিখিত বইটা বের করব। এটা নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। এখানে একটা সমীকরণের লেখচিত্র কি হবে? আচ্ছা, এখন যে কোনো সমীকরণ দেখে আমি কিভাবে বুঝবো এই সমীকরণটি সরলরেখার সমীকরণ? সরলরেখার সমীকরণ হইতে গেলে অবশ্যই x এবং y এক ঘাত বিশিষ্ট সমীকরণ হতে হবে, তার ঘাত হবে 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে x এবং y এর ঘাত 1, অর্থাৎ x + 3y = 0। তাহলে এটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণের আবার দুইটা ভাগ আছে, একটা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, একটা সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা যখন x এবং y যুক্ত কোনো সমীকরণ দেখব, ওই সমীকরণে যদি কোনো ধ্রুবপদ না থাকে তাহলে আমরা বলবো ওই সমীকরণটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ।
তাহলে আমরা এখানে কোনো ধ্রুবপদ নেই, আমি যদি ক্লিয়ার করি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই সিটা হচ্ছে ধ্রুবপদ, অর্থাৎ যদি কোনো সরলরেখার সমীকরণ এরকম হয় +2 ইকুয়াল টু 0, এই সরলরেখার সমীকরণটা হবে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী কখন হবে? যখন এই 2 থাকবে না, অর্থাৎ কোনো ধ্রুবপদ থাকবে না। যদি কোনো ধ্রুবপদ না থাকে তাহলে সেই সমীকরণকে আমরা বলবো মূল বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ। এই প্রশ্নটার দেখতে পাচ্ছি 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? আমি এটা আপনাদের কমেন্ট দেখতে চাই। আপনারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আমাদের লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট সেক্টরে অবশ্যই জানাবেন এটার উত্তর কত হবে। এখন আপনারা কেউ কমেন্ট করেননি, অবশ্যই কমেন্ট করে জানান এটার উত্তর কত হবে। আমি আপনাদের কমেন্টস পড়ার জন্য ওয়েট করছি, আপনাদেরকে একটু সময় দিলাম। 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার অন্তর কত হবে? তার অর্থ হচ্ছে 60 থেকে বড় বৃহত্তর মৌলিক সংখ্যা এবং 80 থেকে ছোট ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা, এই দুইটা সংখ্যার অন্তর আমাদের বের করতে হবে। আপনারা এখনও কেউ উত্তর করেননি, আপনারা অবশ্যই উত্তর করার চেষ্টা করুন। এখনও কোনো উত্তর করেননি। আমরা একটু দেখি 60 থেকে বড় মৌলিক সংখ্যা এবং 80 থেকে ছোট মৌলিক সংখ্যা, আমরা যদি এই মান থেকে যদি এই মানটা বাদ দিই তাহলে এখানে হবে 8, এই যে 18। তাহলে কিন্তু আমরা এখানে উত্তর বলতে পারি 18। খুব সহজ একটি প্রশ্ন ছিল। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের একটি সূত্র আছে। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, আমরা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি 4 পাই r²। তাহলে এখান থেকে 4, যেহেতু প্রত্যেকটি অপশনে পায়ের মান দেয়া আছে, তাহলে এখানে পাই এবং আর এর মান দেয়া আছে 5। তাহলে এখান থেকে কিন্তু এখানে একটা স্কোয়ার দিয়ে দিব, তাহলে 4 × 5 × 25 এবং এখানে 100 পাই। তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, এবং যদি কখনো গোলকের আয়তন নির্ণয় করতে বলে আয়তন তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব, পাই r³ এবং আয়তনের একক হবে ঘন একক। এটা আমরা মাথায় রাখবো। তাহলে কোনো গোলক যদি বলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা এভাবে বের করব, এবং যদি আমাদের আয়তন বলে তাহলে আমরা 4/3 পাই r³ এই সূত্রটি ব্যবহার করব। আইরিন মলে আপনি আগের প্রশ্ন উত্তর দিয়েছেন 18, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনারা অবশ্যই আমাদের সাথে যে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন।
আমরা কথোপকথনের মাধ্যমে একটি সুন্দর ক্লাস উপস্থাপন করব। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, এটি রম্বসের কর্ণদ্বয় দেয়া আছে, রম্বসের ক্ষেত্রফল কত? আমি এই প্রশ্নের উত্তর চাই, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনারা উত্তর করার চেষ্টা করবেন। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, আমরা যারা আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা অবশ্যই চেষ্টা করব যে 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন বেখসে সমাধান করা। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হন, আমি নিশ্চিত করে বলতে পারি যে গণিতে 20+ কিভাবে পাবেন এটা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আপনি যদি গণিতে 20-এর চেয়ে বেশি মার্কস পান তাহলে অবশ্যই আপনি প্রিলিমিনারি পাস করার জন্য অনেকটা বেশি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এখনো আমরা জানি যে রম্বসের কর্ণের দৈর্ঘ্য যখন দেয়া আছে এবং রম্বসের ক্ষেত্রফল সমান আমরা ব্যবহার করি, রম্বসের ক্ষেত্রফলটাকে আমরা যেভাবে নির্ণয় করি যে যখন একটি রম্বস দেয়া থাকে, একটি রম্বস দেয়া থাকে এবং এই রম্বসের যদি দুটো কর্ণ দেয়া থাকে তাহলে আমরা বলি যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 d2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে যদি আমরা একটা কর্ণ এখানে বসিয়ে দেই এবং আরেকটি কর্ণ যদি এখানে বসিয়ে দেই তাহলে এখানে 20 অর্থাৎ এখানে হবে 1200। তাহলে কত সহজ একটি প্রশ্ন। এই প্রশ্ন সমাধান করতে কিন্তু খুব বেশি হলে কিন্তু আপনাদের 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। এই জন্য এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। যদি কোনো সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে একটি প্রশ্ন দেখাচ্ছি যে এই প্রশ্ন পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা পদ সংখ্যাটা যেভাবে নির্ণয় করব, পদ সংখ্যাটা আমরা খুব সংক্ষিপ্ত ওয়ে অর্থাৎ দুইটা ওয়েতে আমরা করতে পারি। একটা হচ্ছে বিস্তারিতভাবে এবং আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত ওয়েতে। আমরা দুইটা ওয়ে আমরা দেখার চেষ্টা করব। আমরা nতম পদের যে সূত্রটা রয়েছে সেই সূত্র দিয়ে আমরা করতে পারি, অথবা সরাসরি আমরা পদ সংখ্যা নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে সেই সূত্র দিয়েও আমরা এখান থেকে করতে পারি যে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, এই সূত্র ব্যবহার করতে পারি আমরা। তাহলে এখানে শেষ পদ দেখতে পাচ্ছি মানে এখানে 3 আর প্রথম পদ দেখতে পাচ্ছি 5 এবং সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, অর্থাৎ 8 থেকে যদি 5টাকে বাদ দেই তাহলে এখানে পাবো হচ্ছে 3 এবং +1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2 9 7 ডিভাইডেড বাই 3 +1। তাহলে এখানে আমরা 3 9 27 99 +1 ইজ ইকুয়াল টু 100। তাহলে আমরা কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে পদ সংখ্যা নির্ণয় করতে বললে আমরা যদি কোনো সমান্তর ধারা দেখি, সমান্তর ধারার যদি পদ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা অবশ্যই এই সূত্র ব্যবহার করব। আপনারা লাইভটি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে আপনারা বেশ কয়েকজন যুক্ত আছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এমডি মানিক আকন্দ আপনি 100 বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা পরবর্তী একটি প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম আপনাদের। এই প্রশ্নটা যে কতবার এসেছে মানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে এবং সব থেকে কম সময় লাগে এই প্রশ্নের সমাধান করতে। আপনারা সঠিক উত্তরটা বের করুন। বৃহত্তরের সংখ্যাটি কত? অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটি দেখি কে সঠিক উত্তর দিতে পারে আপনাদের মধ্যে। অবশ্যই আমি লাইভে যুক্ত আছি, আমি দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকজন আপনারা লাইভে যুক্ত আছেন। আমি আপনাদের সঠিক উত্তরটা পড়ার চেষ্টা করি যে কে আমাদের সঠিক উত্তরটা দিয়েছেন।
এখনও সঠিক উত্তরটা কেউ দেননি। আফিজুল হাসান, আপনি 100 বলেছেন এর আগের প্রশ্নে, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনাদের ধন্যবাদ। আপনারা প্রশ্নটা উত্তর করার চেষ্টা করুন, এই প্রশ্নের সঠিক উত্তরটা দিন। একটু কষ্ট করে এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করুন। আমরা সঠিক উত্তরটা দেব। আমরা এই প্রশ্নটার সঠিক উত্তরটা এখন আমরা দেব, যে এই প্রশ্নর কত সহজে আমরা সঠিক উত্তরটা বের করতে পারি। 101 একজন বলেছেন 101, আতিকুর রহমান আতিক আপনি বলেছেন 101, আর কেউ উত্তর করেননি। আতিকুল ইসলাম আতিক আপনি 101 বলেছেন, আর আইরিন বলেছেন 100। আচ্ছা দেখি আমাদের বৃহত্তম সংখ্যাটি কত হয়। আইরিন আপনি 100 বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, আর আপনি বলেছেন 101। দেখি আমাদের বৃহত্তর সংখ্যাটি কত বের হয়। আমরা সংক্ষিপ্ত ওয়েতে নির্ণয় করব। যদি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলে, বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে বলে, তাহলে যে সংখ্যাটা দেয়া থাকবে এখানে তার সাথে একটা 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে হবে 200/2 ইজ ইকুয়াল টু এইটা। তাহলে যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা এখান থেকে একটা 1 মাইনাস করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 100। এখান থেকে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর সংখ্যা যেটাই নির্ণয় করতে বলুক না কেন, আমরা কিন্তু খুব সংক্ষেপে কিন্তু সমাধান করতে পারবো। সুতরাং আমরা এই প্রশ্ন যখন আসবে, এই প্রশ্নটা একটু আপনারা ভালোভাবে দেখে নিন। এই প্রশ্ন কিন্তু একটি সঠিক উত্তর কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বের করতে পারবেন। আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আফজাল হোসাইন আপনি বলেছেন 100, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু প্রশ্ন উত্তর করার চেষ্টা করবেন, আর বাকিটা তো আমি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং তাদের গসাগু দেয়া আছে। ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ছোট সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করব কিভাবে? দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং গসাগু দেয়া আছে, তাহলে আমাদের বৃহত্তর এবং আচ্ছা, এখান থেকে এই প্রশ্নটার উত্তরের জন্য আমি ওয়েট করছি। দেখি ছোট সংখ্যাটি কত হয়, দেখি আপনারা একটু উত্তর করার চেষ্টা করুন। মোহাম্মদ আবু কাউসার হুসাইন আপনিও বলেছেন 100, আপনার উত্তরে সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য আরও একটি প্রশ্ন দিয়েছি, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং তাদের গসাগু দেয়া আছে, ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলেছি আমি। এই ছোট সংখ্যাটি কত হবে এটা একটু আপনারা ক্লিয়ার করুন। আইরিন বলেছেন 20, আইরিন বলেছেন 20, হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে। এখন 20টা কিভাবে হলো আমি সংক্ষিপ্ত ওয়ে দেখে দিই। যদি দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকে এবং এদের গসাগু দেয়া থাকে, ছোট সংখ্যা নির্ণয় করার জন্য দুটা যে অনুপাত রয়েছে
ছোট সংখ্যা নির্ণয় করার জন্য এই দুইটা অনুপাতের ভিতরে যে অনুপাতটা ছোট তার সাথে আমরা গসাগুটা গুণ করব। আর বড় সংখ্যাটা নির্ণয় করার জন্য যে অনুপাতটা বড় তার সাথে আমরা গসাগুটা গুণ করব। তাহলে এর চাইতে সহজ কিন্তু কোনো ওয়ে নেই, জাস্ট চোখের পলকে উত্তর করতে পারবেন। আখি আপনিও বলেছেন 20, আপনার উত্তরও সঠিক হয়েছে। আবু কাউসার আপনিও বলেছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনারা তো অনেক মোটামুটি সমাধান করছেন। এই প্রশ্নটা একটু দেখি। বার্ষিক শতকরা এত টাকা হারে সুদে এত টাকার 3 বছরের সুদ আসল কত? সুদ আসল নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু সুদ আসলের একটি সূত্র জানি। আমি যদি এখানে সরাসরি সুদ আসলের একটি সূত্র ব্যবহার করি, P × 1 + Rn, এটা হচ্ছে সুদ আসলের সূত্র। তাহলে এখানে P হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন, এখানে যে টাকাটা দেয়া আছে এই টাকা, এবং R হচ্ছে মুনাফার হার 5.50 শতকরা। তার এটাকে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে, এবং n হচ্ছে সময়, এখানে 3 বছর, আমরা এখানে 3টা বসিয়ে দেব। দিয়ে এই মানগুলো যখন এখানে বসিয়ে দেব, দিলেই কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। এটা আপনারা করে নেবেন। শুধু আপনারা জানবেন যে সুদ আসলের সূত্রটা হচ্ছে P × 1 + Rn, এবং শুধু মুনাফাটাকে আমরা প্রকাশ করি I = PRN, এই সূত্র দ্বারা ব্যবহার করি, এবং সুদ আসলকে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে সঠিক উত্তরটা আমরা খুব সহজেই পাব। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে দেয়া আছে। বলছে বৃহত্তর কোণটির মান নির্ণয় করো। তাহলে এটার আমি আপনাদের একটি সংক্ষিপ্ত ওয়ে দেখে দিব। আমি চেষ্টা করছি আজকে খুব সংক্ষিপ্ত ওয়েতে আপনারা কিভাবে সমাধান করতে পারবেন, মানে শর্টকাটগুলোই দেওয়ার চেষ্টা করছি। এখানে 3টি কোণের পরিমাণ দেয়া আছে। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে কনভার্ট করি, আমরা এখান থেকে x গুলোকে আমরা যদি লিখি দিই x অনুপাত x/2 অনুপাত 3x ডিভাইডেড বাই, আমরা সবগুলো x কে বাদ দিয়ে দিব। তাহলে এখানে যে মানগুলো আসবে আমরা এবার 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে 2 হবে, এখানে 1 হবে, আর এখানে 3 হবে। জাস্ট আমরা অনুপাতটা নিয়ে আসার চেষ্টা করলাম। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। আমরা প্রথমে এই মানগুলোকে অনুপাতে প্রকাশ করলাম, এবং অনুপাতের ক্ষেত্রে লবে যদি সিমিলার মান থাকে সেই মানগুলো বাদ হয়ে যাবে, এবং হরেও যদি সিমিলার মান থাকে সিমিলার মানগুলো বাদ হয়ে যাবে। কিন্তু এখানে হরে সিমিলার মান নেই, এখানে হরে 1 ছিল। আমরা সবগুলোর সাথে 2 দ্বারা গুণ করেছি। সবগুলোর সাথে 2 দ্বারা গুণ করলে 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, এখানে 2 গুণ করলে 2 কেটে যাবে, এখানে 2 গুণ করলেও 2 কেটে যাবে। এখন আমাদের বের করতে বলছে বৃহত্তম কোণের মান। বৃহত্তর কোণ নির্ণয় করার জন্য খুব সহজ। ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা একটা 180 ডিগ্রি এখানে বসিয়ে দিব, এবং এখানে দেখব এই 3টা অনুপাতের ভিতরে সর্বোচ্চ অনুপাত অর্থাৎ বৃহত্তর অনুপাত কোনটি। এই যে 3 হচ্ছে বৃহত্তর অনুপাত, এবং এখানে আমরা এই 3টা অনুপাতের যোগফল ব্যবহার করব, অর্থাৎ 2 + 1 + 3। ব্যাস, এতটুকুই কাজ। তাহলে আমি আবারও বলি, বৃহত্তর কোণ বললে আমরা 180 ডিগ্রি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ, তারপর ইনটু এখানে বৃহত্তর অনুপাত ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল। তাহলে এখানে দেখতে পাচ্ছি 6, তাহলে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে 3 × 3 হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ বৃহত্তর কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা সর্বোচ্চ সহজ। আফজল হোসেন আপনি বলেছেন ক নম্বর, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এর চাইতে সহজ ওয়েতে আপনারা এই অঙ্কটা সমাধান করতে পারবেন না। আর যদি ক্ষুদ্রতম কোণ নির্ণয় করতে বলে তাহলে সেম কেস, জাস্ট শুধু এখানে ক্ষুদ্রতম অনুপাতটা আমরা ব্যবহার করব, অর্থাৎ 1 ব্যবহার করব। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা দেখি। এই যে এই প্রশ্নটা আপনাদের একটু দেই, আপনারা এই প্রশ্নের সমাধান করে দেন।
এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করেন। x এর মাথার উপর ইনভার্স এই মানটা রেহানা আক্তার, আপনিও বলেছেন 90, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের একটি প্রশ্ন দিয়েছি 88 নাম্বার, এক্স এর মান দেওয়া আছে, এক্স ইনভার্সের সঠিক মান কোনটি? ক, খ, গ, ঘ। আপনারা খুব সহজে উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। আমি আপনাদের সাথে একটু কথা বলি, এর ফাঁকে আপনারা প্রশ্নের উত্তর করার চেষ্টা করুন। আমরা যখন বর্গমূলযুক্ত কোনো ফাংশন দেখতে পারবো যে যার যখন ইনভার্স মানটা নির্ণয় করতে বলবে, যদি আমরা ইনভার্সের মানটা বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যাজিক্যাল ওয়েতে নির্ণয় করতে পারি। ম্যাজিক্যাল ওয়েটা কি? এখানে এক্স এর মান দেয়া আছে, আমাদের যদি ইনভার্স বের করতে বলে তখন জাস্ট এখানে একটা মাইনাস করে দিব, কিন্তু শর্ত আছে, শর্ত প্রযোজ্য। কি শর্ত? শর্তটা হচ্ছে যদি এই দুটি মানের বর্গের অন্তর 1 হয়। কি বললাম? যদি এই দুইটা মানের বর্গের অন্তর 1 হয় তাহলে এর বিপরীত ফাংশন অর্থাৎ ইনভার্স যেটা হবে এটা এখানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে এখন একটু খেয়াল করি এইদিকে যে 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার, তাহলে এখানে 9, এখানে হবে 8 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে 100% মাইনাস বসাইতে পারি। তাহলে আমাদের উত্তর হবে 3 মাইনাস 2√2। 3 মাইনাস 2√2। আইরিন, আপনি সঠিক উত্তর করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নের উত্তরের জন্য আমি ওয়েট করব, আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা আমি নিব। আপনারা এই প্রশ্নের উত্তরটা একটু বলবেন, একটু কষ্ট করে এই প্রশ্নের উত্তরটা বলবেন। এবং আপনারা যারা সঠিক উত্তর দিচ্ছেন আমি খুবই খুশি হচ্ছি যে আপনারা সঠিক উত্তর দিতে পারছেন, কারণ আপনাদের চেষ্টা দেখে আমি মুগ্ধ যে আপনারা খুব সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য বসে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফাংশন দেওয়া আছে, f(0) এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা এই ফাংশনটার মান নির্ণয় করব। এখানে কাউসার হুসাইন, আপনি গ নাম্বার বলেছেন, এটা কোন প্রশ্নের গ নাম্বার বলেছেন? প্রশ্নের মানগুলো উল্লেখ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। এটা হয়তো বা আগের প্রশ্নে হবে। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করুন। আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি মনে করি আপনারা বেস্ট প্ল্যাটফর্মে আছেন। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে এখনও ভর্তি হননি, অবশ্যই খুব দ্রুত গতিতে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। এবং আমাদের আসন্ন 19তম গণিতের যে লিখিত বইটা হবে সেই বইটা আমি নিজেই রেডি করছি। এবং আমার বিষয়ে যদি বলি, আমি টিআরসিএতে 5টি সনদ পেয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সনদে 90+ মার্ক। 14তমতে স্কুল এবং কলেজের সনদ নিয়েছি, 15তমতে স্কুল এবং কলেজের সনদ নিয়েছি এবং 16তমতে শুধুমাত্র কলেজের সনদটা নিয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সনদে আমার 90+ মার্ক আছে। এবং আমার এই 5টি সনদ এবং দীর্ঘ একটা জার্নির অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমি একটা গণিতের একটি স্পেশাল একটা বই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। যারা গণিতের নিবন্ধন পরীক্ষায় লিখিত দিবেন এবং আমার মতো একজন কলেজের প্রভাষক অথবা সহকারী শিক্ষক হতে চান, আপনাদের জন্যই কিন্তু দীর্ঘ শ্রম সময় দিয়ে কিন্তু একটি বই রেডি করার চেষ্টা করছি। আশা করি বইটি অনেক ভালো হবে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমরা আজকে এই প্রশ্নের মাধ্যম দিয়েই আমাদের প্রশ্ন সমাধানগুলো মানে আমাদের টপিকের আলোচনাটা শেষ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি x-3, এখানে 2x + 1, এখানে f(0) অর্থাৎ x এর পজিশনে আমাদের মানটা 0 বসিয়ে দিতে হবে। তাহলে এখানে 0 - 3, 2 × 0 + 1 অর্থাৎ -3/1 = -3
3। আমাদের সঠিক উত্তর হবে -3। আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আখি সঠিক উত্তর বলেছেন, কাউসার সঠিক উত্তর বলেছেন, আইরিন আপনিও সঠিক উত্তর বলেছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসের সাথে থাকার জন্য। আপনাদের দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে। আমি একটি মিশন নিয়েছি আপনাদের উদ্দেশ্যে, 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন ধারাবাহিকভাবে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে আমি আলোচনা করব। আজকে আলোচনা করেছি, আমরা এর আগে আলোচনা করেছি 6তম স্কুল এবং কলেজ, আজকে আলোচনা করলাম 7তম কলেজ। এরপরে আমরা আলোচনা করব স্কুল লেভেল 2 এবং স্কুল লেভেল নিয়ে। তারপর আমরা 8তম নিবন্ধন, 9তম, 10তম, এভাবে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন গণিত অংশ আমি ব্যাখ্যা সহ আপনাদের সমাধান করব এবং এটা আপনাদের জন্য উন্মুক্ত, শুধুমাত্র সাদিক স্যার পেজে এটা উন্মুক্ত করা হবে আপনাদের জন্য। আপনারা ক্লাসগুলো উপভোগ করবেন এবং সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।